চলে আসলাম একদম বাংলাদেশ ভারত সীমান্তের শূন্যরেখা বরাবর অর্থাৎ আন্তর্জাতিক পিলারের কাছে। এটি 1184 নম্বর পিলার। এপাশে বাংলা লেখা রয়েছে আর এপাশে লেখা রয়েছে 1184 ইন্ডিয়া, অর্থাৎ আমি এখন ইন্ডিয়ার জমিতে দাঁড়িয়ে আছি। আমি এই যে চন্দ্রডিঙ্গা পাহাড়গুলি কত সুন্দর লাগতেছে। আমি এখন এই চন্দ্রডিঙ্গা পাহাড়ের পাশে দিয়া ভিতরের দিকে প্রবেশ করব। এখানে রয়েছে বাংলাদেশ ভারতের যে আন্তর্জাতিক সীমানা রেখা এটি। আসলে আমি যে জায়গায় গিয়েছি পাহাড়ি এলাকায় সেখানেই এরকম বিশাল পাথরের স্তূপ দেখেছি, বিশাল। এখানে নাকি একটি ঝর্ণা রয়েছে, আমি ঝর্ণাটির খুঁজে আসছি, তো ঝর্ণা পর্যন্ত মনে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ঘাগরা মিডিয়ার আরো একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। সাথে আছি আমি মাহবুব সুমন। এই মুহূর্তে আমি আছি ঢাকা নগদা বাসস্ট্যান্ড এলাকায়। আমার সামনে যে গাড়িটি দেখতে পাচ্ছেন, এই গাড়িতে করে আজ যাত্রা করিব নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার পাঁচগাঁও সীমান্তবর্তী এলাকায়। রাত 9:30 আমাদের গাড়িটি ছেড়ে যাওয়ার কথা থাকলেও তারা 10 মিনিট বিলম্বে আসে। আমি যথারীতি গাড়িতে আসন গ্রহণ করলাম। গাড়িটি যথাসময়ে ছেড়ে দিয়েছে। আমরা এখন যমুনা ফিউচার পার্কের সামনের রাস্তা দিয়ে অতিক্রম করছি। রাত্রের যমুনা ফিউচার পার্কের দৃশ্যটি খুব সুন্দর এবং চমৎকার লাগছিল, যদিও রাস্তায় ব্যস্ততম গাড়ি চলাচল করছিল। তো আমরা ইতিমধ্যে চলে এসেছি বিশ্ব রোড এলাকায়। কুড়িল বিশ্ব রোড এলাকায় ল্যাম্পপোস্টের আলোগুলো কত সুন্দর ঝলমল করছিল, আমার কাছে অনেক সুন্দর লাগছিল। আপনারা কমেন্ট করে জানাবেন কেমন লাগছিল এই ঝলমল করা আলোগুলি। তো আমরা ইতিমধ্যে চলে এসেছি ময়মনসিংহ বাইপাস এলাকায়। এখানে একটি হোটেলে আমাদের গাড়িটি যাত্রা বিরতি দেয়। যদিও ময়মনসিংহ তেমন কোনো ভালো মানের হোটেল নেই, তারপরেও এটি একমাত্র ভরসা। এখানে দেখলাম যে আরো অনেক গাড়ির যাত্রা বিরতি দিয়েছে, তো আমরা রাত্রে খাবার এখান থেকে সেরে নিলাম। তারপর ড্রাইভার সাহেব গাড়িটি দ্রুত গতিতে টানা শুরু করলো। একাধিক যাত্রী বারবার নিষেধ করার পরেও সে এত গতিতে গাড়ি চালাচ্ছিল, আমার কাছে মনে অনেক ভয় লেগেছিল। তারপর আমরা শম্ভুগঞ্জ এলাকা ক্রস করে যখন নেত্রকোনার কাছাকাছি আসছি, তখন আবারও নিষেধ করা হয়েছিল। তারপরেও সে মনে হচ্ছিল যে কোনো কিছু সে রেখে এসেছে, যাই এসে এরকম কোনো জরুরি কোনো কিছু সে ধরবে। তো ইতিমধ্যে আমরা চলে এসেছি পাঁচগাঁও এলাকায়। পাঁচগাঁও বাজারে যখন আমাকে নামিয়ে দেয় তখন রাত 3টা বাজে। এখানে তেমন কোনো দোকানপাট খোলা নেই, তারপরেও আমি অপরিচিত মানুষ, জীবনে কোনোদিন আসিনি। কিছুক্ষণ পর একটি খাবারের হোটেল খোলা দেখে ভিতরে প্রবেশ করি, যদিও তখন অত্র এলাকা বিদ্যুৎবিহীন অবস্থায় ছিল। তারপর হোটেল মালিকের সাথে কুশলাদি বিনিময় ও পরিচয় প্রদান করে জানতে পারি ওনার পূর্বপুরুষগণ আমাদের ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার বাসিন্দা ছিলেন। গফরগাঁও এলাকা থেকে হিজরত করে পাঁচগাঁও গিয়ে বসবাস শুরু করেন। ওনার সাথে গল্প করে ফজরের নামাজের পর পর্যন্ত সময় কাটিয়ে দিই। ইতিমধ্যে ভোরের আলো ফুটে ফর্সা হয়ে গিয়েছে। ওনাকে ধন্যবাদ জানিয়ে পাঁচগাঁও বাজার থেকে চন্দ্রডিঙ্গার উদ্দেশ্যে রওনা দিই। কিন্তু এ বাজারে কোনো যানবাহন খুঁজে পাইনি, এমনকি কোনো অটোরিকশা বা ভ্যান পর্যন্ত নেই। পুরো বাজার এবং আশেপাশের এলাকা নিরিবিলি অবস্থায় ছিল। আমি একটা জিনিস আসলে এখানে এসে ভাবতে থাকলাম যে এখানে কিছুদিন আগে নবান্ন উৎসবতার দান মারাই শেষ হয়েছে, যার জন্য সবাই একটু বিশ্রাম নিচ্ছে এবং দেরি করে ঘুম থেকে উঠছে। আর আমি এই পাকা রাস্তা ধরে আস্তে আস্তে অগ্রসর হতে থাকলাম। এখানে আসা মাত্রই উঁচু পাহাড়গুলি দেখে আমার মনে একদম একটা আনন্দ বয়ে উঠলো। ইচ্ছে হচ্ছিল যে এই ক্ষেতের মাঝখান দিয়ে দৌড়ে যেয়ে চলে যাই সেই পাহাড়ি এলাকায়। যদিও আমি কিছুক্ষণ পরে আপনাদেরকে ওই পাহাড়ে গিয়ে কিছু দৃশ্য দেখাতে চেষ্টা করব। ইতিমধ্যে আকাশে কালো মেঘের ঘনঘটা বেজে উঠেছে, কিন্তু ভয়ের কিছু নেই, কারণ আমার ব্যাগে ছাতা এবং রেনকোট রয়েছে। আর কিছু দূর অগ্রসর হওয়ার পরে নেত্রকোনার ঐতিহ্যবাহী বাহন ঘোড়ার গাড়ি এবং মহিষের গাড়ি, এটি পূর্ব থেকেই প্রসিদ্ধ ছিল। তো এখানে এই মামা ঘোড়ার গাড়িটি সাজাচ্ছে ওনার ঘোড়া দিয়ে। তারপর আমি এখান থেকে চলে আসলাম একদম বর্ডার রোড এলাকায়। বর্ডার রোডে এখানে এসে আরও কয়েকটি চায়ের দোকান দেখতে পেলাম। এখানে চা পান করার জন্য একটু বিশ্রাম নিচ্ছি, কিন্তু দুঃখের বিষয় এখানে কোনো দোকানও এখনও চা তৈরি হয়নি। কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, কারণ চা পান করার জন্য যারা আসবে তারা নির্দিষ্ট একটা সময়ে আসে, এত সকাল কাকডাকা ভোরে কেউ আসে না। এরই মাঝে এখানে মহিষের গাড়িটি চলে যাচ্ছে। আমি এই মহিষের গাড়ি দেখে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকলাম, কারণ ছোটোবেলায় বহু মহিষের গাড়িতে চড়েছি, কিন্তু বর্তমানে আমাদের ময়মনসিংহ গফরগাঁও এলাকায় এরকম মহিষের গাড়ি দেখা যায় না। যদি দেখা যায় কেউ কমেন্ট করে জানাবেন। গাড়িয়াল মামা মহিষের গাড়িটি নিয়ে এদিকে অগ্রসর হচ্ছে। আমি বর্ডারের দিকে ধরে আরেকটু সামনের দিকে অগ্রসর হলাম। এখানে লেখা রয়েছে ডানে চন্দ্রডিঙ্গা পাহাড় ও ঝর্ণা। এই সাইনবোর্ড দেখে আমার আর বুঝতে বাকি নেই যে আমরা চন্দ্রডিঙ্গা এলাকার খুব কাছাকাছি অবস্থানে রয়েছি। আর কিছু দূর অগ্রসর হওয়া মাত্র এখানে ব্রিজের পাশে আরও একটি সাইনবোর্ড দেখলাম, লেখা রয়েছে চন্দ্রডিঙ্গা ঝর্ণা ও হোটেল।
প্রোপাইটার মোহাম্মদ আব্দুল জলিল এবং এর একটি চিহ্ন দেওয়া রয়েছে ডান দিকে। তো আমি এই ডান দিকের সরু রাস্তা দিয়ে অগ্রসর হলাম। আমি এই যে ব্রিজ এখন বাম পাশে, আমি এখন এই রাস্তা দিয়ে সামনের দিকে অগ্রসর হব। তবে এখানে এই এলাকাটি খুবই নিরিবিলি অবস্থানে রয়েছে। আমি এখানকার পরিবেশটা খুব ভালো অনুভব করেছি। এখানে চন্দ্রডিঙ্গা রিসোর্ট নামে একটি ছোট্ট রিসোর্ট তৈরি করেছে কর্তৃপক্ষ, তবে এটি সম্পর্কে বিস্তারিত আমি জানতে পারিনি। আর এ পাশে যে রাস্তা দিয়ে আমি অগ্রসর হচ্ছি, এটির বাম পাশে একটি ছোট্ট জিরিপথ রয়েছে, অর্থাৎ পাহাড় থেকে বয়ে আসা যে জলরাশি এটি দিয়ে প্রবাহিত হয়। এখানে আসা মাত্র তো আমি আশ্চর্য হয়ে গেলাম। এখানকার যে সৌন্দর্য, যেই চমৎকার দৃশ্য আমি দেখতে পেলাম, এটি আসলে খুবই অসাধারণ। চন্দ্রডিঙ্গার যে মূল পাহাড়টি রয়েছে, এটি ওই খানিক দূরে দেখতে পাচ্ছেন দুটি শেড, এখানে যেতে হবে। আর সামনে এই যে মেঠো পথ বা এখানে নতুন রাস্তা তৈরি করা হয়েছে, এই রাস্তা ধরে কিছু দূর অগ্রসর হলেই এখানে একটি বাজারের মতো হয়ে গিয়েছে। কারণ এখানে কিছুদিন আগেও এই এলাকাটি একদম পর্যটন শূন্য ছিল। মিডিয়ার মাধ্যমে এখন এখানে প্রচারের পরে প্রচুর পরিমাণে আগন্তুক আসে, যার জন্য এখানে স্থানীয় লোকজনের একটা বাড়তি ব্যবসার সুযোগ হয়েছে। এখানে আপনি পাবেন অনেক রকমের প্রসাধনী, ইন্ডিয়ান প্রসাধনী, বিস্কিট, সাবান, শ্যাম্পু, তৈল, তারপরে আপনার আরও অনেক কিছু, যেগুলি আপনি এখান থেকে সরাসরি ক্রয় করে বাসায় নিয়ে যেতে পারবেন। আর এই প্রোডাক্টগুলি সাধারণত ইন্ডিয়া থেকে সরাসরি আনে থাকে তারা, কারণ এখানে যে অন্যান্য গারো সম্প্রদায়ের লোকজন রয়েছে, তারা নাকি অনায়াসে ইন্ডিয়া আসা যাওয়া করতে পারে। এ বিষয়ে আমি নির্ভরযোগ্য কোনো সূত্র খুঁজে পাইনি, এটা স্থানীয় লোকজনের কাছে কথা মোতাবেক আমি প্রকাশ করলাম। বন্ধুরা, তোমরা সবাই মিস করলা। আমি সবাইকে বলি আমার সাথে ট্যুরে যাওয়ার জন্য, কেউ গুরুত্ব দেও না। এই দেখো এখানে সবুজ শ্যামল পাহাড়, এই যে এটা ভারতীয় পাহাড়। আর আমি এখন সকালবেলা এই হোটেলে বসে নাস্তা করব বাংলাদেশ ভারত সীমান্তে। কেমন হবে? এই যে মামা হোটেল এখনও খুলে নাই, এখন রুটি তৈরি করবে, গরম গরম পরোটা ভাজবে আর আমি খাবো। আর এই দিক দিয়ে এই পাহাড়ের দৃশ্য দেখব। দৃশ্যটা দেখো কেমন অসাধারণ। তোমরা কেউ আমার সাথে আসতে চাও না। দেখো কত সুন্দর সুন্দর জায়গা আমি একা একা ঘুরে বেড়াচ্ছি। ঠিক আছে, একটা অসাধারণ, আমার জীবনের সবচেয়ে স্মৃতিযুক্ত একটা জায়গা, যে এখানে নিরিবিলি। অনেক পর্যটন কেন্দ্রে গেছি, কিন্তু এখানে উপচে পড়া মানুষের ভিড় থাকে, কিন্তু এখানে এই মুহূর্তে এখানকার পর্যটক একমাত্র আমি। আর সবাই এখানকার স্থানীয় যে ব্যবসায়ী মামারা কেবল দোকানপাট ওপেন করতেছে। আর এই সুন্দর জায়গাটা সামনে নিয়ে বসে আল্লাহ যদি তৌফিক দেয়, একটু পরে সকালে নাস্তা করব। এখনই করতাম, কিন্তু এখন তৈরি হয় না। এই যে মামা খুলতেছে। নেক্সটে তোমরা অবশ্যই আমার সাথে কোনো জায়গায় যাবা, কারণ আমি যে কোনো জায়গায় ট্যুরে যাই সেগুলো আমি অনেক আগে থেকে সিলেক্ট করে থাকি, অনেক যাচাই বাছাই করে তারপরে যাই, কারণ প্রাকৃতিক সৌন্দর্য সম্পন্ন জায়গা না হলে আমি যাই না। ঠিক আছে, একটু পরে এই পাহাড়গুলি আমি ভ্রমণ করব। চলে আসলাম একদম বাংলাদেশ ভারত সীমান্তের শূন্যরেখা বরাবর, অর্থাৎ আন্তর্জাতিক পিলারের কাছে। এটি 1184 নম্বর পিলার। এপাশে বাংলা লেখা রয়েছে আর এপাশে লেখা রয়েছে 1184 ইন্ডিয়া, অর্থাৎ আমি এখন ইন্ডিয়ার জমিতে দাঁড়িয়ে আছি। আমি ইন্ডিয়ার জমিতে দাঁড়িয়ে বাংলাদেশের দিকে মুখ ফিরিয়ে আমি আপনাদেরকে এই পিলার দেখাতে চেষ্টা করছি। দৃশ্যটি কেমন, খুবই চমৎকার না? আর এই যে আমি আবার এখানে 1 সেকেন্ডের ভিতরে বাংলাদেশের জমিতে চলে এসেছি। তবে এই চন্দ্রডিঙ্গা পাহাড়ের কাছে আসার পরে আপনি এই পাহাড়ের পাশ দিয়ে এরকম জিরিপথ দেখতে পাবেন। ইচ্ছা করলে এই জিরিপথ ধরে আপনি বহুদূর অগ্রসর হতে পারবেন। তবে এখানে পাহাড়ের ফাঁকে ফাঁকে বিশাল বড় পরিমাণের পাথর রয়েছে, যেটি অন্যান্য এলাকায় রয়েছে। আর এখানে আমি এসেছি পরে বর্ষার শুরুতে, যদি এখনো বর্ষাকাল পুরোপুরি শুরু হয়নি। পাহাড়ের গাছগাছালিগুলি খুবই সুন্দর সবুজ আকার ধারণ করে রয়েছে, যার জন্য এই দৃশ্যটা বা এইরকম সবুজ শ্যামল আপনি সবসময় পাবেন না। পাহাড় ভ্রমণের উপযুক্ত সময় হচ্ছে বর্ষাকাল বা বর্ষার শুরু থেকে শেষ পর্যন্ত। এই সময়টা সবকিছু সজীব সতেজ থাকে। এই যে চন্দ্রডিঙ্গা পাহাড়গুলি কত সুন্দর লাগতেছে। আমি এখন এই চন্দ্রডিঙ্গা পাহাড়ের পাশে দিয়া ভিতরের দিকে প্রবেশ করব। এখানে আমাকে এখানকার যে রেস্টুরেন্ট মালিক তাজুল ভাইয়ের একজন রিলেটিভ, তাকে আমার সাথে দিয়েছে গাইড হিসেবে, যে বাইকে একটু দেখায় নিয়ে আসেন। তো এখন আমি এই দিক দিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছি। এখানে দেখা যাচ্ছে একটি পাহাড়ি ঝিরি রয়েছে, আর এখানে রয়েছে বাংলাদেশ ভারতের যে আন্তর্জাতিক সীমানা রেখা, এটির পাশ দিয়ে আমি হেঁটে যাচ্ছি। মানে আমার বাম পাশে হচ্ছে ভারতীয় সীমানা আর ডান পাশটা হচ্ছে বাংলাদেশ, তাই না?
এখন আমরা এই সামনের দিকে অগ্রসর হচ্ছি। আর এই দেখেন পাহাড়ে কত বিশাল বিশাল পাথরের দ্বারা গঠিত। আর এত বিশাল বিশাল পাথর আসলে আমি যে জায়গায় গিয়েছি পাহাড়ি এলাকায় সেখানেই এরকম বিশাল পাথরের স্তূপ দেখেছি, যার জন্য পাহাড়ি এলাকায় আসলে হাঁটা চলা করাটা একটু কষ্টসাধ্য হয়। যদিও স্থানীয়দের জন্য এটা তেমন কিছু না, কিন্তু যারা বাহির থেকে আসে আমাদের মতো সমতল ভূমিতে বসবাস করি তাদের জন্য অনেকটা কষ্ট হয়। তো এটা একদম পাহাড়ের চিপার ভিতরে আমরা ঢুকে গেছি, দেখতে পাচ্ছেন। এটি আসলে গারো পাহাড়। আমাকে অনেকে প্রশ্ন করেন যে গারো পাহাড় কোনটা। আসলে গারো পাহাড় এটা নির্দিষ্ট কোনো একটা পাহাড় নয়। এই পাহাড়টি হচ্ছে মেঘালয়, আসাম এবং বাংলাদেশের জামালপুর, শেরপুর, নালিতাবাড়ি, শেরপুর, ময়মনসিংহ এবং হালুয়াঘাটের বেশ কিছু এলাকা নিয়ে গঠিত গারো পাহাড়। এটি আসলে নির্দিষ্ট একটা পাহাড় নয়, এর অসংখ্য পাহাড় এবং এর পরিধি বিস্তীর্ণ অনেক বিশাল। এখানে নাকি একটি ঝর্ণা রয়েছে, আমি ঝর্ণাটির খুঁজে আসছি, তো ঝর্ণা পর্যন্ত মনে হয় যাওয়া হবে না। নেত্রকোনা, পাঁচগাঁও, চন্দ্রডিঙ্গা পাহাড়ের ভিডিওগুলি আমি ধারাবাহিকভাবে প্রকাশ করব, কারণ একটা ভিডিওতে প্রকাশ করলে অনেক লম্বা হয়ে যাবে। আজকে প্রথম পর্বের ভিডিওটি আমি এখানে শেষ করতে চাচ্ছি। দেখা হবে দ্বিতীয় পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, নিরাপদে থাকুন। সকলের জন্য শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।